স্বাগত আরেকবার। স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মতিঝিলের সাথে আছে আমি শামীম জাহিদ। বাজারের অবস্থা কি বুঝছো? বাজারে অনেক 500 রড ঠিক করতে পারছিলাম না কোনটা যে কিনি। তারপর দেখলাম সব 500 এক না। তফাৎটা কি? আরে সব রড ফ্যাটিক টেস্টেড নয়। তাহলে কোনটা কিনলে? বিএসআরএম এক্সট্রিম 500 বাংলাদেশের একমাত্র ফ্যাটিক টেস্টেড রড। তাহলে তো প্রবলেম সলভ। চলো আরেকটা রাউন্ড দিই। 50 লক্ষ সাইক্লিক লোডিং ফটিক পরীক্ষিত বিএসআরএম এক্সট্রিম। শীঘ্রই উন্নয়নশীল দেশের তালিকায় নাম উঠছে না বাংলাদেশের। আংটারের রিপোর্টে বিশ্লেষণ করে এই তথ্য জানিয়েছে বেসরকারি গবেষণা সংস্থা সিপিডি। মধ্য আয়ের দেশে পরিণত হতে বাংলাদেশকে আরও 1 বছর সময় অপেক্ষা করতে হবে। আজ আমাদের আলোচনার বিষয় বাংলাদেশের মধ্য আয়ের দেশ হবার নিয়ে আলোচনা করতে যাচ্ছি আমরা। আজ আমাদের সাথে আলোচনা রয়েছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ বা সিপিডির রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম খান। তবে মূল আলোচনা যাওয়ার আগে দেখে নেব একটি প্রতিবেদন। মাথাপিছু আয়, মজবুত অর্থনৈতিক ভিত্তি আর মানব সম্পদের উন্নয়ন, এ তিনটি সূচককে বিবেচনায় রেখে জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক সংস্থা আংটাড ঠিক করে কোন দেশ স্বল্পোন্নত দেশ হিসেবে বিবেচিত হবে আর কোন দেশ সে তালিকা থেকে বের হয়ে উন্নয়নশীল দেশে পরিণত হবে। উন্নয়নশীল দেশ হিসেবে বিবেচনার পর 6 বছর পর্যবেক্ষণে রাখে সংস্থাটি। সংস্থাটির 2015 সালের বিবেচনায় না থাকায় সেক্ষেত্রে 2021 সাল নাগাদ বাংলাদেশের স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হবার সুযোগ নেই বলছে সিপিডি। তো 2021 সালের সময়ও হতে পারবে কিনা সেই ব্যাপারে অনিশ্চয়তা আছে। সেই জন্য আমার কাছে ধারণা খুব উচ্চাশা করলে পরে এটা 1 দশকের একটা ব্যাপার, ন্যূনতম দশক লাগবে। জাতিসংঘের হিসেবে বাংলাদেশের মাথাপিছু আয় $900, যা 2015 সাল নাগাদ $1035 পৌঁছবে। অথচ উন্নয়নশীল দেশের তালিকায় যেতে মাথাপিছু আয় দরকার $1190। মানব সম্পদ উন্নয়ন সূচকে 60 পয়েন্ট প্রয়োজন হলেও বাংলাদেশের আছে 54.5 পয়েন্ট। আর গেল কয়েক বছরে বাংলাদেশ মজবুত অর্থনৈতিক ভিত্তির প্রমাণ দিলেও গেল বছরের রাজনৈতিক অস্থিরতায় তা ভেস্তে গেছে। বাংলাদেশ অর্থনৈতিক ভঙ্গুরতার মোকাবেলায় কিন্তু পার হয়ে গেছিল, আবার পড়ে গেছে। এটাকে সামনের দিকে নেওয়া এবং মানব সম্পদের উন্নতি করা, এই দুটো দিয়ে বাংলাদেশের জন্য অপ্রচলিত পদ্ধতিতে বেরোনোটা তুলনামূলকভাবে বেশি সম্ভবপর বলে মনে হয়। সিপিডি বলছে 16 কোটি মানুষের দেশে মাথাপিছু আয় বাড়ানো কঠিন, তবে মানব সম্পদ উন্নয়নে গুরুত্ব দেয়া গেলে মধ্য আয়ের দেশে পরিণত হওয়া কষ্টকর হবে না। শাওন হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখলাম প্রতিবেদনটা। জনাব তৌফিকুল ইসলাম খান, আপনার কাছে স্বাগত জানাতে শুনে কেমন আছেন আপনি? হ্যাঁ, ভালো, ধন্যবাদ আপনাকে। আজ আমরা আলোচনা করছি, বলা হচ্ছে যে বাংলাদেশের মধ্য আয়ের দেশ পরিণত হতে বাংলাদেশকে আরও 1 দশক সময় লাগবে। যখন আমরা এই কথা বলছি যে তখন একটা বিষয় প্রায় আসে যে আমরা বলছিলাম যে না, আমরা খুব শীঘ্রই হয়তো মধ্য আয়ের দেশে পরিণত হতে পারবো। তো সেই বক্তৃতার সাথে সিপিডি যে স্টেটমেন্ট, এটা আসলে কেন পার্থক্যটা, কেন কি সমস্যা? না, আমার মনে হয় যে এটা বিরোধ নেই আসলে। প্রথমে এটা বলতে চাই, প্রথমত যে মধ্য আয়ের দেশে পরিণত হওয়ার যে শ্রেণীবিন্যাসটা, এটা বিশ্বব্যাংক করে থাকে। সেটার সাথে স্বল্পোন্নত দেশের যে শ্রেণীবিন্যাস, যেটা জাতিসংঘ করে থাকে, সেটার মধ্যে ভিন্নতা রয়েছে। ফলে বাংলাদেশ এখন যেভাবে তার মাথাপিছু আয় বাড়ছে, ধন্যবাদ দিতে হবে আমাদের রেমিটেন্সকে, আমাদের স্টেবল একটা বিনিময় হার আছে সেটাকে, যে কারণে হোক সেটা বাড়ছে। ফলে মধ্য আয়ের দেশে হয়তো আমরা 1-2 বছরের মধ্যেই পরিণত হব। সেটার জন্য 1 দশক লাগছে না, সেটার জন্য 1 দশক লাগছে না। কিন্তু আমরা বলছি যেটা, যে আমাদের রিপোর্টটা যেটা ছিল, এটা আংটাডের এলডিসি রিপোর্ট। ফলে অর্থাৎ স্বল্পোন্নত দেশ থেকে বের হয়ে আসতে আমাদের হয়তো আরো 1 দশক লাগবে। সেটা আমরা বলেছি মূলত দুটি বিষয়কে বিবেচনা রেখে। একটা হলো যে 3 বছর পর পর এই যে লিস্টটা থাকে স্বল্পোন্নত দেশে, সেটা জাতিসংঘ পুনর্মূল্যায়ন করে। 2012 সালে সর্বশেষ মূল্যায়নটা হয়েছিল, এবার 2015 সালে হবে, আগামী বছর। এই 2015 সালে যে দেশগুলো সম্ভাব্য বের হয়ে আসবার তালিকায় রয়েছে, বাংলাদেশ সেই বিবেচনায় থাকছে না, যুক্তিসঙ্গত কারণেই থাকছে না। সেটা হয়তো আমরা পরে আলোচনা করতে পারি। ফলে আমরা বলছি যে হয়তো 2018 সালের বিবেচনায় বাংলাদেশ আসতে পারে, যদি আমরা আশাবাদী হই, আমরা একইভাবে আমাদের উন্নয়ন যে গতিতে আছে সেটা যদি ধরে রাখতে পারি বা আরো বেগবান করতে পারি। আসলে বেগবান করতে হবে। আচ্ছা, তাহলে আরো 6 বছর এটাকে পর্যবেক্ষণে রাখা হবে যে আমাদের যে উন্নয়নটা সেটা টেকসই হবে কিনা।
সেটাকে যদি আমরা যোগ করি তাহলে আমরা বলতে পারি যে এখনো হয়তো 2024 সালে, অর্থাৎ এখন থেকে 10 বছর পরে হয়তো আমরা যদি অনেক উচ্চ আশা করি তাহলে 10 বছর পরে হয়তো আমরা সর্বোন্নত দেশের তালিকা থেকে বের হব। কিন্তু মধ্য আয়ের দেশ যেটা বিশ্ব ব্যাংকের ক্লাসিফিকেশন, সেটা আমরা হয়তো আগামী 1-2 বছরের মধ্যে বের হব। মধ্য আয়ের যে দেশ, এই ক্লাসিফিকেশন করছে বিশ্ব ব্যাংক এবং আইএমএফ। জি। এবং এলডিসি বা ওই ডেভেলপিং কান্ট্রি সেই ক্যাটাগরি ভাগ করছে হচ্ছে ইউএন এবং জাতিসংঘের ইউএন করছে, হ্যাঁ, এই তো। এবং এটা ইউএন এর যতগুলো প্রোগ্রাম আছে এবং সেই সাথে ডাব্লিউটিও থেকে আমরা যত ধরনের সুযোগ সুবিধাগুলো পাই সেগুলো স্বল্পোন্নত দেশ হিসেবে পাই। বিশ্ব ব্যাংক এবং আইএমএফ এর ঋণ দেবার জন্য তারা এক ধরনের শ্রেণীবিন্যাস করে বিশ্বের দেশগুলোকে, হ্যাঁ, সদস্য দেশগুলোকে। রাইট। বাংলাদেশ সে হিসাবে একটি স্বল্প আয়ের দেশ। এখন যেটা জাতীয় বিশ্ব ব্যাংকের যেই থ্রেশহোল্ডটা আছে, অর্থাৎ যেই সীমারেখাটা আমাদেরকে পার হতে হবে, সেটা 2014 সালের 1 জুলাই যেই লিস্টে এসেছে সেটা 2013 সালের জন্য প্রযোজ্য। আচ্ছা। 2013 সালে এটা ছিল হলো $1045। হ্যাঁ, আর আমাদের জাতীয় আয়, মাথাপিছু জাতীয় আয় ছিল তখন $900। এটা হলো অ্যাটলাস মেথডে। এখন আমরা নতুন ভাবে আমাদের জাতীয় আয় বিবেচনা করেছি। সেই বিবেচনা করার ফলে আমাদের একটা লিফট হয়েছে, হ্যাঁ, 10-15% বেড়ে গেছে জাতীয় আয়। ফলে আমরা এখন বলছি যে যেটা আমরা গত বছর বলেছি 2013 জন্য $923, নমিনাল ফিগারে সেটা হয়তো 1054 হয়ে গেছে। আচ্ছা। হ্যাঁ, 1 লাফেই। ফলে সেই দিক থেকে আপনি যদি বিবেচনা করেন হয়তো 2015 সালের 1 জুলাইতে নতুন করে যখন আসবে বাংলাদেশের এই জাতীয় আয় পুনর্মূল্যায়ন যদি বিবেচনায় নেয় বিশ্ব ব্যাংক, তাহলে হয়তো আমরা 2015 বা 2016তেই সেই সীমারেখাটা পার করে যাব, আমরা একটি নিম্ন মধ্য আয়ের দেশে হয়তো পরিণত হতে পারবো। আচ্ছা। ফলে সেদিক থেকে অনেক বিতর্ক নেই। আচ্ছা। আমাদের আলোচনার বিষয়বস্তুটা ছিল যে আমরা স্বল্পোন্নত দেশ থেকে বের হতে পারবো কিনা, যেটা শুধুমাত্র মাথাপিছু জাতীয় আয় না, এটা অর্থনৈতিক নাজুকতা অবস্থা। অন্যান্য আর কি কি সুযোগ এখানে কাজ করবে? একটা থাকে হলো অর্থনৈতিক নাজুকতার, আপনার অর্থনীতি কতখানি ঝুঁকি মুক্ত সেটা একভাবে দেখা হয়। আর দ্বিতীয় যে বিষয়টা থাকে সেটা হলো আপনার মানব সম্পদের সূচক, সেটা আপনার কতখানি ডেভেলপড আছে। ফলে এই 3টি ক্রাইটেরিয়ার ভিতরে অন্তত 2টি ক্রাইটেরিয়াতে আপনাকে থ্রেশহোল্ডটা পার হতে হবে, তাহলে আপনি স্বল্পোন্নত দেশ থেকে বের হয়ে আসতে পারবেন। আচ্ছা, আংটারের যে রিপোর্টটা যেটা নিয়ে আপনারা আলোচনা করলেন, সেইখানে বাংলাদেশের অবস্থান কি? কোন কোন ক্যাটাগরিতে বা কোন কোন সূচকে বাংলাদেশের অবস্থা কোথায় আছে? বাংলাদেশ আসলে 3টি ক্রাইটেরিয়ার মধ্যে এখন কোনোটাই মিট করতে পারছে না। হ্যাঁ, এটা এক সময় আমরা এই অর্থনৈতিক নাজুকতা সূচকে আমরা মানে থ্রেশহোল্ড পার করেছিলাম। 2006 সালে যেই ইটা হয়েছিল, বিবেচনা হয়েছিল, তখন আমাদের এই সূচকের মান ছিল 25.8। 2012তে আমরা আরো কমিয়ে, এটা যত কমবে তত ভালো, আমরা আরো কমিয়ে তখন 23.2 এনেছিলাম। 2012তে এসে এটা আবার 32.4 হয়ে গেল। এটা 32 বা 32-এর থেকে নিচে থাকতে হবে। হ্যাঁ, ফলে আপনি যেটা বলছেন যে আমরা প্রেস ব্রিফিং এ বলছিলাম যে আমরা আবার পিছনের দিকে চলে গেছি অর্থনৈতিক নাজুকতা সূচকে। হ্যাঁ, আর অন্যদিকে আবার মানব সম্পদের যে সূচকটা আছে সেখানে আমাদের কিছুটা উন্নতি হয়েছে। এটা 2006 ছিল 50, এটা এখন আছে হলো 54.7। এটা আমাদেরকে 66-তে নিতে হবে। আচ্ছা, এখন এই আমরা যে সূচকগুলোতে খারাপ করলাম, মূল কারণটা কি? কেন আমরা খারাপ করলাম? মূল কারণটা হলো যে আমি বলবো যে খারাপ করলাম না, আমরা কত দ্রুত আমরা বের হয়ে আমরা খারাপ করেছি ইভিআই তে, হ্যাঁ, যেটা নাজুকতা সূচক। সেটার একটা বড় কারণ হলো যে আমাদের যেই রপ্তানি কাঠামো বা যেই অর্থনৈতিক কাঠামো আছে এটা অনেক আরো বেশি কেন্দ্রীভূত হয়ে গেছে। আমাদের এটাকে বহুমুখীকরণ করতে হবে যেন আমরা এটাকে ঝুঁকি মুক্ত থাকতে পারি। আমাদের যদি আমি উদাহরণস্বরূপ বলি, যদি আপনি রপ্তানির দিকে তাকান, আমরা অনেক বেশি তৈরি পোশাকের উপরে নির্ভরশীল এবং এই নির্ভরতা আমাদের বাড়ছে, অর্থাৎ আমাদের যে মোট রপ্তানি সেটার বড় অংশটাই এখনো মানে আরো দিন দিন বৃদ্ধি পাচ্ছে তৈরি পোশাকের অংশ। আচ্ছা, এটা কনসেন্ট্রেটেড করে আপনার এক্সপোর্ট বাস্কেট, ফলে ঝুঁকিও বাড়ে। হ্যাঁ, এই যে ঝুঁকি ইভিআই যেটা ক্যালকুলেশন করা হয় সেখানেও এটা বাড়ছে। একই সাথে আমাদের যেই জলবায়ু সম্পর্কিত যেসব বিষয় আছে সেইখানেও ঝুঁকিটা কিছুটা বৃদ্ধি পেয়েছে। আমাদের জনসংখ্যার পরিমাণ বাড়ছে উপকূলীয় এলাকায়। হ্যাঁ, ফলে তারা সেখান থেকে এক ধরনের ঝুঁকির ভিতরে আছে, ফলে এই ঝুঁকিগুলো বিবেচনায় নেওয়া হয় ইভিআইতে।
ফলে আমরা যদি অর্থনীতি আরো বহুমুখীকরণ করতে পারি এবং আমাদের এই জলবায়ু এবং অন্যান্য ঝুঁকিগুলোর দিকে যদি আমরা আরো জোর দিতে পারি, অর্থাৎ কাঠামোগত একটা যদি পরিবর্তন আনতে পারি, তাহলে ইভিআইতে আমরা ভালো করব। আচ্ছা। আর দ্বিতীয় হলো এইচএআইতে আমরা মানব সম্পদ উন্নয়ন সূচক, সেখানে 4টি জিনিস নেওয়া হয়। তার মধ্যে আমরা শিশু মৃত্যুর হার এবং আমরা যে সেকেন্ডারি এনরোলমেন্ট এখানে ভালো করছি, কিছুটা উন্নতি হচ্ছে। কিন্তু এখন আপনি দেখবেন যে আমাদের যে নিউট্রিশন, আপনি গতকালই দেখবেন যে একটা বিবিএস এবং ডাব্লিউএফপির একটা রিপোর্ট হলো যে আমরা এখনো কিন্তু যে নিউট্রিশনের জায়গাটায়, এই জায়গাটায় অনেক পিছিয়ে আছে এবং এটা আয়ের সাথে সম্পর্কিত নেই। ভালো আয় করছে এমন সব বিভাগে কিন্তু আপনার নিউট্রিশনের অবস্থা আমাদের খারাপ। ধন্যবাদ জনাব খান। আমাদের সময় হয়েছে বিরতিতে যাবার, ফিরে এসে আমরা কথা বলবো। নিশ্চয়ই। আমাদের সময় হলো একটি বিরতিতে যাবার, ফিরছি শীঘ্রই, সাথেই থাকবেন।